মুক্তপাঠে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই একটা ছোট গল্প শেয়ার করতে চাই। 2009 সালে করিম সাহেব স্টক মার্কেটে ইনভেস্ট করলেন। ওনার একটা সঞ্চয় ছিল, সেই সঞ্চয়টা উনি ইনভেস্ট করলেন এবং 2009 সালের শেষে তার শেয়ারের প্রাইস ধড়ধড় করে বেড়ে যাচ্ছিল। সেটা দেখে করিম সাহেবের ছোট ভাই রহিম সাহেব স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাইলেন। যেহেতু ওনার নিজের কোনো ইনভেস্টমেন্ট ছিল না, তাই উনি নিজের কিছু জমি বন্ধক রেখে বউয়ের গয়না বিক্রি করে মার্কেটে ইনভেস্ট করলেন। এবং 2010 সালের ঘটনা আমাদের সবার জানা। মার্কেট যেভাবে ধস করলো তাতে করিম এবং রহিম সাহেব দুজনই ভুক্তভোগী ছিলেন। কিন্তু দুজনের আফটার ইফেক্টটা কি সমান ছিল? দুজনের কি ক্ষতির পরিমাণ এবং সেটা সহ্য করার পরিমাণটা কি সমান ছিল? না। আমরা সবাই জানি অনেক ইনভেস্টর অথবা বিনিয়োগকারী যারা ইনভেস্ট করেছিলেন 2010 সালে, তারা কেউ কেউ এতটাই ক্ষতির সম্মুখীন হন যে আত্মহত্যার পথও বেছে নেন। তাই আমাদের আসলে উচিত নিজে বুঝে শুনে দেখে যাচাই বাছাই করে স্টকে ইনভেস্ট করা। এই কারণে এই পর্বে আমরা আসলে ইনভেস্টমেন্ট পার্সোনালিটি কোয়েশ্চেনিয়ার নামে একটা সার্ভে করব, যেই সার্ভেতে আমরা নিজেদের সেলফ অ্যাসেসমেন্ট বা আত্মমূল্যায়ন করতে পারবো। আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে ঠিক কতখানি আমাদের ঝুঁকি নেওয়া উচিত, কতখানি রিটার্ন পাবো এবং পরিশেষে আমরা এলিজিবল ইনভেস্টর কিনা, আমাদের সদিচ্ছা কতখানি, সেই পরিমাণে আমাদের ধারণা আসবে। শুরুতেই সার্ভে করার আগে কিছু বেসিক নিয়ে কথা বলতে চাই। প্রথমত আমরা ঝুঁকি নিয়ে কথা বলবো। ঝুঁকি যদি আমরা হিসাব করি তাহলে বিনিয়োগকারীকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে রিস্ক অ্যাভার্স, মানে এই ধরনের বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে পছন্দ করেন না। অল্প ঝুঁকি এবং অল্প আয় বা রিটার্নেই তারা সন্তুষ্ট থাকেন। দ্বিতীয় প্রকারটা হচ্ছে রিস্ক সিকার্স। এদেরকে আমরা রিস্ক লাভার অথবা টেকার হিসেবেও চিনে থাকি। তারা বেশি ঝুঁকি নিতে পছন্দ করেন বেশি লাভের আশায়। এখানে আপনাকে এবং আমাকে মনে রাখতে হবে, বেশি ঝুঁকি নেওয়া মানেই বেশি লাভের গ্যারান্টি নেই। এখানে বেশি লসও হতে পারে, আমি ক্ষতির সম্মুখীনও হতে পারি। সেই কারণে ঝুঁকিটা বোঝা বা পরিমাপ করা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমাকে অর্থের উৎস বা যোগানটা কোত্থেকে হচ্ছে সেই ব্যাপারে অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা যে গল্পটা শুরুতে শুনেছিলাম করিম এবং রহিম সাহেবের, তাদের অর্থের উৎস কিন্তু সেম ছিল না। করিম সাহেবের সেভিংস থেকে উনি ইনভেস্ট করেছিলেন, তাই ওনার সহ্য ক্ষমতাটা সহ্যের সীমায় ছিল। কিন্তু রহিম সাহেব জমি বন্ধক রেখে দিয়েছিলেন, ওনাকে প্রতি মাসে ইন্টারেস্ট গুনতে হতো এবং সেই কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়েও তাকে অল্প দামে শেয়ারগুলো 2010 সালে বিক্রি করে দিতে হয়েছিল। তাই আমাকে জানতে হবে আমি যে মার্কেটে ইনভেস্ট করছি টাকাটা কোত্থেকে আসছে। আমি কি আমার সঞ্চয় থেকে আনছি, নাকি আমার সব কিছু বিক্রি করে লোন করে নিয়ে আসছি। এবং সবশেষে আমি ইনভেস্টর হিসেবে এলিজিবল কিনা, তার মানে হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ক্যাপাবল থাকার পরও আমার উইলিংনেস বা সদিচ্ছা কতটুকু, আমি কতখানি ঝুঁকি নিতে পারবো, এই মার্কেটে কতদিন অপেক্ষা করে লং টার্ম টাইমে লম্বা সময়ের জন্য অবস্থান করতে পারবো কিনা, সেই জিনিসটাও আমাকে পরিমাণ করতে হবে। প্রিয় বিনিয়োগকারী, আপনারা এই পাঠে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে বিনিয়োগ করার পূর্বে আমাদের নিজেদের সেলফ অ্যাসেস করাটা খুব গুরুত্বপূর্ণ। নিজেদের মূল্যায়ন না করে আমরা যদি হুট করে মার্কেটে ইনভেস্ট করে ফেলি, আমাদের লস হওয়ার পসিবিলিটিসটা সবচেয়ে বেশি থাকে। তাই নেক্সট পর্বে আমরা দেখাবো কোয়েশ্চেনিয়ারটা কিভাবে ধাপে ধাপে ফিল আপ করে আপনি নিজেকে মূল্যায়ন করতে পারেন এবং পরিশেষে একটা ভালো জায়গায় ইনভেস্ট করতে পারেন। ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।